বেশ কিছু কাজের জন্য এই ফ্লোরটা নিয়েছিল, কিছু করতে পারেনি, মানে এটা কমার্শিয়াল পারপাসেই দেওয়া হয়, কিন্তু কেউই এখানে বেশি দিন টিকতে পারেনি। ওই বেসিনের ওপরে যে মিরর যেটা রাখা থাকে, সেই মিররে খুব জোরে ঘুষি মারলে সেই কাঁচটাতে যেরকম একটা ক্র্যাক পড়ে যায়, সেরকম একটা ক্র্যাক পড়ে গেছে। তা রাহুলকে যখন এই কথাগুলো বলেছে, রাহুল বলল ঠিক আছে, আমার একটা টিম আছে, আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি, আমরা আমাদের সমস্ত ডিভাইস নিয়ে তোর ওই ফ্লোরটাতে যাব, গিয়ে আমরা জাস্ট দেখবো যে ওখানে কি আছে। ওই ঘর থেকে হঠাৎ দাঁড়াম করে একটা আওয়াজ, অভিলাষকে কেউ ধাক্কা মেরে এমন একটা ধাক্কা মারলো যে ও ছিটকে ওই বাথরুমের মধ্যে গিয়েই পড়ল। হরর মাইন্ডস বাই শান্তদ্বীপে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভৌতিক পডকাস্ট নিয়ে। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি ভৌতিক জগতে ভালোই ফেমাস, মানে প্রচণ্ডই পপুলার বলা চলে, দেবদীপ মিত্র। দেবদীপ দা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আর তোমার সাথে প্রথম আমার এই কোল্যাব, খুব ভাল লাগছে আমার। আর তার সাথে তার মানে আর কি নতুন চ্যানেলে সব থেকে বড় হরর মাইন্ডস ইউটিএস, তো তুমি বলেছো তুমি দেখো, প্লাস ইউটিএস এ আমরা আর একটা পডকাস্ট করবো আলাদাভাবে সেটা। বাট এটা মূলত আমি বলে রাখি, এটা একটা ঘটনার চ্যানেল, মানে এখানে মানুষ এসে শুধু দর্শক আসে শুধু ঘটনা শুনতে। ওকে ওকে, আমি আজকের ঘটনায় আসবো তার আগে আমি দর্শকদের একটা বিষয় বলে রাখি যে আপনাদের কাছে যদি শোনা বা আপনাদের সাথে হওয়া কোনো ঘটনা থাকে, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন। যদি আমাদের পছন্দ হয়, আপনিও বসতে পারবেন এই জায়গায় এবং ঘটনা শোনাতে পারবেন আমাদের দর্শকদের। দেবদীপদা, আজকে তুমি কি ঘটনা এনেছো? ঘটনা বলতে দেখো, খুবই মর্মান্তিক একটা ঘটনা বলা যেতে পারে। এবং তার প্যারানর্মাল অ্যাঙ্গেল তো আছেই। তো এই ঘটনাটা মোটামুটি ধরে রাখো 2016 কি 17 সালে ঘটে। এবং আমি যেহেতু আমি সেই সময় শিক্ষকতা করি, এবং সেটা আমি এখনও করি যদিও, তো আমারই এক ছাত্রের মারফত আমি এই ঘটনাটা জানতে পারি যে এরকম একটা ঘটে। এবার জিনিসটা আমি একটুখানি গোড়ার দিক থেকে বলি। দেখো, প্রথমেই আমি একটা কথা বলতে চাই এই ঘটনাটা শুরু করার আগে, এটা বলতে চাই বা একটা বার্তা দিতে চাই বলতে পারো, যে কিছু কিছু জগৎ তার সামনে যে পর্দাটা পড়ে আছে না, সেটাকে সেই জগতের মানুষরা মাঝে মধ্যে চায় না যে সেই পর্দাটা কেউ সরাক। কারণ প্রত্যেকেরই তো একটা প্রাইভেসি, একটা ব্যক্তিগত কিছু জায়গা আছে। তা এবার যারা অশরীরী, যাদের শরীর নেই, বিদেহী যারা, তাদেরও এটা থাকতে পারে, কারণ তাদের একটা টাইমে দেহ ছিল, এবং দেহ ছেড়ে বেরোনো মানে কি বেরোলো, দেহ থেকে বেরোলো কোনটা? বেরোলো হচ্ছে আমাদের চেতনার পিণ্ডটা, সেটাই তো আত্মা, সেটাই বিদেহী। এবার তাদেরও কিছু ভালো লাগা মন্দ লাগার ব্যাপার থাকতে পারে। তা তারা যখন একটা পর্দা টেনে রেখেছে, আমার মনে হয় না যে সেই জায়গাটাতে একটুখানি বেশি বেড়ে পাকামো করে কেউ ওই পর্দাটা সরাক, তাহলে কিন্তু বিপদ হতে পারে। এবং সেই বিপদটা যে কতখানি চরম পর্যায়ে যেতে পারে, সেটাই আজকের আমার এই ঘটনার মাধ্যমে তুমি বুঝতে পারবে। ব্যাপারটা হলো, আমার ক্লাসে অঙ্কিত বলে একটি ছেলে পড়তে আসতো। এটা বহু বছর আগের কথা বলছি আমি, 16-17 সালের ঘটনা। তা এবার সেই ছেলেটি এমনিতে প্রচণ্ড জলি হাসি খুশি টাইপের ছেলে। তা আমাদের যেই ব্যাচটা আমার কাছে পড়তো আর কি, ওর যে ব্যাচটা, সেখানে ওই সব থেকে বেশি টকেটিভ ছিল। ক্লাসে আনন্দ ফুর্তি করা, একটু ইয়ার্কি ফাজলামো মারা, যা হয় আর কি ওই বয়সের ছেলেদের, 11-12 পড়ে তখন। তা এরকমভাবে ও আসছে আমার কাছে পড়ছে, দিন কাটছে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাসের মাথায় হঠাৎ আমি একদিন দেখতে পেলাম যে ও কনসিস্টেন্টলি ক্লাসে আসা বন্ধ করে দিয়েছে। আসছে না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হতে চললো, আসছে না।
ওর মাকে যতবার আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি বা ওর বাবার সাথে, তা বলছে যে একটু প্রবলেম কিছু আছে, আমরা আবার কন্ট্যাক্ট করব আপনার সাথে। তো ঠিক আছে, তা আমি তাও জিজ্ঞাসা করলাম যে শরীর টরীর সব ঠিক আছে তো, মানে শারীরিক কোনো প্রবলেম হয়নি তো? তা বললো যে না, শারীরিক কোনো সেরকম প্রবলেম হয়নি, কিন্তু একটা সমস্যার মধ্যে আমরা পড়েছি, আমরা পরে জানাচ্ছি আপনাকে। তো এরকম করে অন্তত 3 থেকে 4 মাস অঙ্কিত আসেনি আমার ক্লাসে। তারপরে এসছে হঠাৎ একদিন আমার সাথে কন্ট্যাক্ট করে, ওর বাবা কন্ট্যাক্ট করলেন আমার সাথে যে আজকের থেকে আবার অঙ্কিত যাবে। তা যখন অঙ্কিত এলো, আমি দেখলাম মানে ওর চেহারাপত্র দেখেই বোঝা যাচ্ছে এবং মুখের যে অভিব্যক্তি সেটা দেখেই বোঝা যাচ্ছে যে মানসিক এবং শারীরিক দুভাবেই সে খুব বাজে রকমভাবে বিধ্বস্ত। তা আমি আর ক্লাসে সে আগের মতো তার যে বিহেভিয়ারগুলো সেইগুলো সে করে না, চুপচাপ বসে থাকে। পড়াশোনায় যে খুব একটা মন দেয় তা নয়। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপারটা, কি হয়েছে, এতদিন তুমি কামাইটা করলে, কি হয়েছে? তা তখন দেখি বলছে যে একটা বাজে ঘটনা ঘটে গেছে ওদের সাথে, যেটার কোনো ব্যাখ্যা ও খুঁজে পাচ্ছে না। তা আমি বললাম যে কি ঘটনা, যদি প্রবলেম না থাকে, যদি কোনো সমস্যা না থাকে তুমি আমাকে বলতে পারো। তা তখন ওর মুখ থেকে আমি যেটা শুনলাম আমি সেটাই ন্যারেট করছি। সেটা হচ্ছে ওর এক দাদা, ওর নিজের দাদা, তার নাম হচ্ছে অভিলাষ। সে অন্য একটা স্ট্রিমে পড়াশোনা করতো, এখন ক্লাস 12 পাস আউট করে গ্র্যাজুয়েশনও প্রায় ওর শেষের দিকে চলে এসেছিল। তা ও খুব ভালো ড্যান্স করতো, ওয়েস্টার্ন ড্যান্স, এটা খুব ভালো করতো। এবং ওর অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে একটা ড্যান্স স্কুলও খুলবে, একটা কোরিওগ্রাফি ওরকম টাইপের একটা স্কুলও খুলবে। তা এবার ওরা সব যেহেতু সাউথ ক্যালকাটার দিকেই থাকে একদম, তা ওই সব দিকেই খোঁজাখুঁজিটা চলছে। তা কোনো জায়গাতেই মন মতো কোনো ঘর ওরা পাচ্ছে না। তো এই করতে 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 অনেক দিন খোঁজ খবর লাগানোর পর হঠাৎ যোধপুর পার্কের দিকে কোথাও একটু ভেতর দিকে একটা জায়গাও খুঁজে পায়। ঠিক আছে, জায়গাটা অ্যাফোর্ডেবল এবং সব দিক বিচার করে মানে পুরো যে ফ্লোরটা সেটা ওর ভালোও লাগে। এবার ভালো লাগার পর যখন টাকা কড়ি অ্যাডভান্স করতে যায়, তখন যিনি ব্রোকার প্রথমে চাইছিল না যে ওই বাড়িটা দেখাতে বা কিছু, কিন্তু কোথাও যেহেতু পছন্দ হচ্ছে না আর ওটাই ওর পছন্দ হয়ে গেছে, টাকাও দিতে চাইছে, তো তখন ব্রোকার বলল যে দেখো এই বাড়িটাতে, এই ফ্লোরটাতে কিছু গন্ডগোল কিন্তু আছে। কারণ এর আগে একটা ল ফার্ম এখানে ভাড়া নিয়ে করতে গেছিল, তারা বেশি দিন টিকতে পারেনি। তারপরে আরও বেশ কিছু কাজের জন্য এই ফ্লোরটা নিয়েছিল, কিছু করতে পারেনি। মানে এটা কমার্শিয়াল পারপাসেই দেওয়া হয়, কিন্তু কেউই এখানে বেশি দিন টিকতে পারেনি। কারণ আমার সেই অর্থে জানা নেই, বা হয়তো জানা ছিল সে বলেনি তখন। তা তোমরা একটু ভেবে চিন্তে এগাও। তা তখন অভিলাষ বলে যে ছেলেটি, সে বলেছে যে না, ভাবনা চিন্তা করার সেরকম কিছু নেই, আমার জিনিসটা ভালো লেগে গেছে। আমি জানি না আপনি কি গণ্ডগোলের কথা বলছেন, আমি বিশেষ একটা কিছু, আমি আগেই আপনাকে বলে দিতে চাই যে আমি বিশেষ একটা কিছু মানি টানি না। তা গণ্ডগোল মানে আপনি যদি ভৌতিক গণ্ডগোলের কথা বলেন তাহলে আমি প্লেন অ্যান্ড সিম্পল বলে দিচ্ছি আমার এগুলোতে বিশ্বাস নেই। যাই হোক, তা এবার কথাবার্তা এগিয়েছে, মালিকের সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, টাকা কড়ি অ্যাডভান্স করেছে, সব কিছু। মালিকও দেখি ওকে বলে দিল যে দেখো আমরা কিন্তু সমস্ত কিছু জানিয়েছি, কারণ এর আগে যারা যেই প্রবলেমগুলোতে পড়েছিল সেগুলো অভিজ্ঞতা তো আমার রয়েছে, তো তাই জন্য আমি কিন্তু সব কিছু জানিয়ে দিয়েছি। এইবার সব কিছু জেনে যেহেতু তুমি এগোচ্ছ, পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের কিছু বলতে পারবে না, কারণ এখানে কেউই টিকতে পারেনি। যাই হোক, এবার অভিলাষের এটাতে কোনো আপত্তি ছিল না, ও নিয়েছে। এইবার ক্লাস শুরু হয়েছে ওখানে, ড্যান্স স্কুল যেটা ওর করার কথা ভেবেছিল, লিফলেট ছাপিয়েছে, অ্যাডভার্টিজমেন্ট করেছে, বিভিন্ন রকমভাবে যত রকম প্রচার হয় আর কি সেগুলো করেছে, করে স্টুডেন্টও বেশ কিছু জোগাড় হয়েছে। মোটামুটি 1 মাসের মধ্যে
ডান্স স্কুল চালু হয়ে গেছে। এইবার হবার পর দিন 7 যেতে না যেতেই কিছু স্টুডেন্টরা একটু কমপ্লেন করা শুরু করেছে যে অনেক সময় ওয়াশরুমে গেলে পরে বা একটুখানি ব্রেক টেকের টাইমে অন্যান্য ঘরে গিয়ে একটু চেঞ্জ করার দরকার পড়লে একটা কিছুর প্রেজেন্স ওরা কিন্তু ফিল করে, একটা প্রেজেন্স কিন্তু ওরা ফিল করে। এবং সেই প্রেজেন্সটা কীরকম, মানে হঠাৎ করে শরীর ভারী হয়ে ওঠা, কেউ হয়তো একটা কমপ্লেন করছে, মানে কেউ একটা ধাক্কা খেলো, ওয়াশরুমে কেউ উইদাউট এনি রিজন পড়ে গেল, মনে হলো কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ঠিক আছে, তারপর সবথেকে ভয়াবহ বিষয় যেটা হলো যে বেশ কিছু স্টুডেন্টের মানে শরীরের বিভিন্ন জায়গায় দাগ টাগ ফুটে ওঠা শুরু হলো, একটু আঁচড়ের দাগ, কি কখনো কোথাও একটুখানি কালশিটে পড়ে যাওয়ার মতো দাগ, কারণে অকারণে গাঁটগুলোতে যন্ত্রণা, এই ব্যাপারগুলো হতে শুরু করলো। তারপর হঠাৎ করে দেখা গেল দেওয়ালে ড্যাম্প ধরছে। এই দেওয়ালে ড্যাম্প ধরাটা কিন্তু একটা বিরাট বড় লক্ষণ, আমি এগুলোতে পরে আসবো আর কি। তা দেওয়ালে ড্যাম্প ধরছে, ওই প্লাস্টার খসে খসে পড়ছে বিভিন্ন জায়গায়। তোমার ওই দেখবে বাড়িতে বাচ্চারা থাকলে পরে বাচ্চাদের একটা স্বভাব আছে, দেখবে রং পেন্সিল বা প্যাস্টেল নিয়ে দেওয়ালে দাগ কাটা, সেই রকম কিছু দাগ বিভিন্ন জায়গায় ফুটে উঠছে, বিশেষত বাথরুমে। এবং সেই দাগগুলো মানে কীরকম, একটু ওই জ্যামিতিক চিহ্নের মতো, কোনোটা ত্রিভুজ, কোনোটা একটা রেক্ট্যাঙ্গেল, কোনোটা একটা গোল মতো কিছু, একটা স্ফেরিক্যাল একটা কোনো শেপ, মানে জিওমেট্রিতে যেরকম শেপ আমরা দেখতাম ওই রকমই মনে হচ্ছে, যেন খুব কাঁচা হাতে দাগগুলো দেওয়া। এবারে দেখো, এ প্রসঙ্গে একটা কথা বলি, ধরো একটা দেওয়ালে কেউ প্যাস্টেল দিয়ে একটা দাগ কাটলো, আমরা যখন সেটা দেখতে পেয়ে রুমাল বলো বা কোনো ন্যাকড়া বলো সেটা দিয়ে যখন ঘষবো, রঙটা পুরোপুরি উঠে না গেলেও একটু তো থেবড়ে যাবে। কিন্তু সেই রঙগুলো মানে যখন এই চিহ্নগুলো দেখা গেল, দেখে মনে হচ্ছে চারকোল পেন্সিল বা প্যাস্টেল দিয়েই কেউ রঙগুলো মানে দাগগুলো কেটেছে। কিন্তু যখন ন্যাকড়া বা রুমাল দিয়ে মোছার চেষ্টা হচ্ছে, রঙগুলো একটুও উঠছে না, কোনোভাবেই সেগুলোকে তোলা যাচ্ছে না। ঠিক আছে, তো এইরকমভাবে কদিন চলল। তারপর কিছু স্টুডেন্ট আসা বন্ধ করে দিল, সেই ড্যান্স ক্লাসে আর আসছে না, কারণে অকারণে সবাই ছেড়ে দিচ্ছে। মানে যেরকমভাবে জিনিসটা শুরু হয়েছিল 1.5 থেকে 2 মাস কি 3 মাসের মধ্যেই আস্তে আস্তে কিন্তু ডাউনফল শুরু হয়ে গেল। তারপর অনেকে অসুস্থ হয়ে পড়ছে, এরকম নানান রকম সমস্যা হচ্ছে। তা এবার একদিন এরকম সবাই মানে সব স্টুডেন্টরা বেরিয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, এবার অভিলাষও বেরোবে। অভিলাষ এবং তার সাথে ওর আরও বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট ওখানে ছিল, তো তারাও বেরোবে। তারা সবাই মানে একে অপরের সাথে বসে একটুখানি আলোচনা করছে যে ব্যাপারটা কি হচ্ছে। মানে এরকমভাবে আমরা চালু করলাম জিনিসটা, এত খরচ টরচ করে ইনভেস্ট করে, তারপরে 1.5-2 মাসের মাথাতেই এরকম একটা ডাউনফল শুরু হয়ে গেল, তাহলে কি আমাদের স্ট্র্যাটেজিক্যাল কোনো গণ্ডগোল ছিল? তা তখন ওই টিমের মধ্যে থেকে একটি মেয়ে বলল যে দেখো, আমাদের কিন্তু বারণ করা হয়েছিল যখন আমরা এই ফ্ল্যাটটা নিলাম, এই ফ্লোরটা যখন আমরা ভাড়ায় নিলাম, তখন কিন্তু আমাদেরকে বারণ করেছিল, বলা হয়েছিল যে এখানে করতে না, আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। তো আমার মনে হচ্ছে সেরকমই কিছু, কারণ এইভাবে কারণে অকারণে শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, কালশিটে পড়ে যাওয়া, দেওয়ালে ড্যাম্প ধরা, আঁকিবুকি কাটা, আমাদের এখানে তো কেউ নেই যারা এই রঙগুলো লাগিয়ে দেব। নিছক মজা করার জন্য তো এখানে এইরকম কেউ করবে না, কারণ এটা একটা ব্যবসার জায়গা, একটা কমার্শিয়াল ব্যাপার। তা আমার মনে হয় আমাদের ব্যাপারটা একটুখানি খুঁটিয়ে দেখা উচিত, বা আমাদের অন্য কোনো জায়গায় শিফট করে যাওয়া উচিত। তা তখন অভিলাষ বলছে যে না, সেটা কি করে হয়, মানে ও খুব মানি মাইন্ডেড টাইপের ছেলে এবং যুক্তিবাদী, সবথেকে বড় কথা হচ্ছে যুক্তিবাদী। কিন্তু কি হয় জানো তো, সব কিছু তো যুক্তি দিয়ে খাটে না, মানে এমন কতগুলো ইনসিডেন্ট ঘটে যায়, মানে চরম যুক্তিবাদীকেও একদম কান মুলে মানতে বাধ্য করিয়ে দেয়। মানে এরকম ঘটনা আমার বিভিন্ন রকমের চোখে দেখা আছে। যাই হোক, তা এবার
আমি এত টাকা অ্যাডভান্স করে দিয়েছি, এত ইনভেস্ট করেছি, আমি এখন আর এরকমভাবে নতুন করে কিছু শিফট করব না, আমি আরও বেশি করে প্রচারের মধ্যে যাব, আরও বেশি করে অ্যাডভার্টিজমেন্টের পেছনে আমি ইনভেস্ট করব, সোশ্যাল মিডিয়া আছে, নানান রকম উপায় আছে আজকালকার দিনে প্রচারে যাওয়ার। তা আমি ওইভাবে করেও আমি আবার ঠিক এই জায়গা থেকে রিকভার করে নেব, যে জায়গা আমি পাল্টাবো না, কারণ এটা একদম খুব ভালো একটা পশ এলাকা, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তা এবার মানে অভিলাষ ছাড়া বাকিরা মোটামুটি একটুখানি যা বুঝলাম ভয় পেয়ে গেছিল আর কি। এইবার পরের দিন মানে অভিলাষ এখানে ডান্স ক্লাসটা চালু করতে হচ্ছে বিকেল 4টে থেকে, কিন্তু এখানে মোটামুটি 2:30 থেকে 3টের মধ্যে ঢুকে পড়তো। তা 2:30 কি 3টে নাগাদ একদিন ও এসছে, ক্লাস শুরু হবে। তা এবার 1 ঘন্টার মতো একটা গ্যাপ, ও বিভিন্ন যে সমস্ত তৈরি করতে হয় আগে সব সেট আপগুলো করছে। করতে করতে হঠাৎ মনে হলো বাথরুমের দরজাটাতে কেউ খুব জোরে ব্যাঙ্গিং করছে, খুব জোরে ধাক্কা দিচ্ছে। দরজাটা কিন্তু বাইরে থেকে বন্ধ, ঠিক আছে? মানে ও ঢুকেছিল যখন, ঢুকে ও একটুখানি ওয়াশরুমে গিয়ে মানে চোখে মুখে একটুখানি জল দেওয়া, যেরকমভাবে আমরা ফ্রেশ হই আর কি, এইভাবে হয়ে তারপরে দরজা বন্ধ করে ও নিজের মতো কাজ করছিল, ফ্লোরটাকে একটু গোছাচ্ছিল। হঠাৎ করে ওর মনে হলো বাথরুমের মধ্যে থেকে কেউ একটা খুব জোরে ধাক্কা দিচ্ছে। আচ্ছা। এইবার যখনই ও দরজাটা খুলে বাথরুমে গেছে, দেখছে যে ওই বেসিনের ওপরে যে মিরর যেটা রাখা থাকে, সেই মিররে খুব জোরে ঘুষি মারলে সেই কাঁচটাতে যেরকম একটা ক্র্যাক পড়ে যায়, সেরকম একটা ক্র্যাক পড়ে গেছে। অথচ ও যখন সকালবেলায় ঢুকেছিল তখন কিন্তু মিরর ওয়াজ ইনট্যাক্ট, আচ্ছা, কিচ্ছু ছিল না, এভরিথিং ওয়াজ ফাইন। তা মিররটাতে কেউ খুব জোরে ঘুষি মেরেছে, আর তাতে একটা ফাটল ধরলে যেরকম হয় ধরেছে, আর নিচেও 2-1 টুকরো কাঁচ কিন্তু পড়ে রয়েছে। এইবার ও ভাবছে যে কি হলো। পাশে একটা শেলফ ছিল, সেই শেলফে কিছু টুকটাক জিনিস রাখা ছিল, সেইগুলো হঠাৎ উইদাউট এনি রিজন হুড়মুড় করে পড়ে গেল মেঝের ওপর। মানে একটা সাবান, কি কিছু ওই টুকটাক যা জিনিস থাকে আর কি, সেগুলো পড়ে গেল। ওর সামনেই কেউ যেন মনে হলো ওই কোমোডে ফ্ল্যাশ করলে যেরকম হয়, ওর সামনেই উইদাউট এনি রিজন, কেউ কোথাও নেই, ফ্ল্যাশ হয়ে গেল। মানে ওই সময় এইগুলো ঘটছে একই টাইমের মধ্যে, মানে একদম নিমেষের মধ্যে, ঠিক আছে? আলো জ্বলছিল বাথরুমে, আলো ফ্লিকার করা শুরু করলো। এবার ও ততক্ষণে মানে এখন কিন্তু ও ভয় পেয়েছে স্বাভাবিকভাবেই। মানে এইগুলো যদি কারোর সামনে ঘটে হঠাৎ করে, তাহলে তো তার ভয় লাগারই কথা। ও ভয় পেয়ে বেরিয়ে এসছে, ঠিক আছে? বেরিয়ে এসে ফ্লোরে যখন এসছে, মানে যেখানে ওর ডান্স ক্লাসটা হয় সেখানে যখন এসছে, তখন ওই ফ্লোরের লাইটগুলোও ফ্লিকার করছে। ওর শরীর প্রায় ভারী হয়ে আসে এরকম অবস্থা। এবার ওর যে মেম্বাররা যারা ওকে অ্যাসিস্ট করে আর কি, তাদের মধ্যেও 2-1 জন, মানে ও তো একা শেখায় না, আরও 2-1 জন টিচার আছে ওখানে, সেখানে সব ইয়াং ছেলে মেয়ে, ওয়েস্টার্ন ডান্স। কেউ একটা বেল দিয়েছে, সে ঢুকবে, দরজা খুলতে যাচ্ছে ফ্ল্যাটের, দরজা মানে একদম পাথরের মতো শক্ত, কিছুতেই মানে 1 ইঞ্চিও এদিক ওদিক নাড়ানো যাচ্ছে না। কি হলো কি করবে বুঝতে পারছে না। ইন দ্য মিনওয়াইল কি হয়েছে, বাথরুমের মধ্যে থেকে ট্রিমেন্ডাস একটা নারী কণ্ঠের আর্তনাদ। আচ্ছা। এবং আর্তনাদটা কীরকম, মানে কেউ কারোর ওপর ধরো নির্যাতন করা হচ্ছে, বা কাউকে খুব যন্ত্রণা দিয়ে খুন করা হচ্ছে, তখন কেউ যেভাবে চেঁচায় ঠিক সেরকম টাইপের একটা আর্তনাদ বাথরুমের মধ্যে থেকে ভেসে এসছে। এবার ও কী করবে, ওর কালঘাম ছুটে গেছে, এসি চলছিল, এসির মধ্যেও দরদর করে ঘামছে। কোনো মতে টেনে টুনে দরজাটা খুলেছে, 2 জন মানে আরও 2 জন টিচার আর কি যারা শেখাবেন তারাও এসে গেছে। এইবার ওর টনক নড়েছে যে তার মানে কিছু সত্যিই গণ্ডগোল আছে। এবার ওকে তো বলাই হয়েছিল আগে, তো এবার কি হবে। সেই দিন আর ক্লাস হলো না, ক্লাস বন্ধ করে দিল, সবাইকে জানিয়ে দিল যে আজকে আর আসার দরকার নেই, ডিউ টু
আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আজকের ক্লাসটা আমরা নিতে পারছি না, নিয়ে ক্লাস বন্ধ হয়ে গেল, কেউ আর আসবে না। ও সেদিন বাড়ি চলে গেল, সব লকটক করে দিয়ে বাড়ি চলে গেল, শরীর খারাপ লাগছে ওর। এইবার বাড়িতে আসার পর একটু জ্বর এসছে, নানান রকমভাবে ভুল বকছে, খিদে বেড়ে গেছে অভিলাষের, ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না, এরকম নানান রকম আজে বাজে জিনিস হতে শুরু করেছে। 3 দিন 4 দিন ধরে শরীর খারাপ, বেড রেস্টে পড়ে রয়েছে, জ্বরের ওষুধ খেয়েও জ্বর নামানো যাচ্ছে না, এরকম হচ্ছে। তারপর আস্তে আস্তে ব্যাপারটা একটু থিতোতে শুরু করলো। এবারও কি করবে, মানে ওখানে যাওয়ারও সাহস হচ্ছে না, এদিকে অতগুলো টাকা অ্যাডভান্স করে দিয়েছে। এইবার ওর একটা বন্ধু, ওর কলেজেরই একটা বন্ধু, তার নাম হচ্ছে রাহুল, আচ্ছা ঠিক আছে, তার সাথে একদিন ওর ফোনে ওভার দ্য ফোন কথা হচ্ছে। তা রাহুল বলে যে ছেলেটা, মানে কলেজ পাশ করার পর দুজনের মধ্যে কন্ট্যাক্ট বেশ কিছুদিন বিচ্ছিন্ন ছিল, আবার কন্ট্যাক্ট হয়েছে কোনো একটা কারণে। তা রাহুলকে যখন এই কথাগুলো বলেছে, রাহুল বলল ঠিক আছে, আমার একটা টিম আছে, আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি, ঠিক আছে, আমরা খুব রিসেন্টলি এই টিমটা বানিয়েছি, আমরা আমাদের সমস্ত ডিভাইস নিয়ে তোর ওই ফ্লোরটাতে যাব, গিয়ে আমরা জাস্ট দেখব যে ওখানে কি আছে, আমরা শুধু দেখব, আমরা কিন্তু কোনো রেমেডি দিতে পারবো না। এটা আমাদের একটা মানে রিসার্চের কাজই বল, বা আমাদের সবেমাত্র এই কাজটাতে ঢুকেছি একটা কেস হ্যান্ডলিংই বল, এইটা আমরা করব। এবং পুরোটা আমরা যে এই ইনভেস্টিগেশনটা করছি, আমাদের মধ্যে 5-6 জন মেম্বার আছে, তা আমরা যে পুরো ব্যাপারটা করব সেটা কিন্তু রেকর্ডেড হবে এবং সেটা আপলোড হবে। তা অভিলাষ তখন বলল যে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সাজেস্ট করব তোরা ওখানটায় যাস না। আমি কিন্তু প্রথমবার মানে অবিশ্বাস করেই কাজগুলো করতে গেছিলাম, করতে গিয়ে কিন্তু একটা বিরাট বড় ধাক্কা খেয়েছি। কারণ আমি যেটা ফেস করেছি ওখানে, আমি অন্তত এটুকু বলতে পারি যে যেই জিনিসটা ওখানে আছে সেটা কিন্তু খুব একটা সুবিধার জিনিস না। যেই থাকুক না কেন, কি ঘটেছে না ঘটেছে আমি জানি না, এখনও কিছু তো গণ্ডগোল আছেই, আমাকে ওয়ার্ন করা হয়েছিল, আমি শুনিনি, তাও আমি বলবো তোরা করিস না, এই ইনভেস্টিগেশনটা করার কোনো দরকার নেই, বিপদ হতে পারে। তা তখন রাহুল বললে যে না, আমার ওই সমস্ত কিছু নেই, আমরা এর আগে নতুন টিম হলেও কি হবে, আমরা অন্তত 3-4টে জায়গায় আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমরা এরকম অনেক বেয়াড়া জায়গায় অনেক বেয়াড়া এন্টিটির সম্মুখীন হয়েছি, তো আমাদের কোনো প্রবলেম কোথাওই খুব একটা হয়নি, তো এখানেও হবে বলে আমার মনে হয় না। যাব সন্ধে নাগাদ যাব, রাত মানে সারা রাত ধরে ইনভেস্টিগেশন চলবে, তারপরে বেরিয়ে আসবো। এবার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের আগে অনেক সময় কি করা হয়, সেই জায়গাটাকে রেকি করে ওরা, মানে একটু গিয়ে দেখে আসে, জাস্ট মানে দিনের আলোয় পুরো জায়গাটাকে একটুখানি দেখে আসা, যে কোথায় কোন ক্যামেরাগুলোকে ওরা ফিট করবে, যা যা ইনস্ট্রুমেন্টস হয়, ক্যামেরা থাকে, তারপর ওই বলো না ওই যে কী সব থাকে প্যারানর্মাল ইনভেস্টিগেশনে, ইকোভক্স মেশিন, হ্যানা ত্যানা, তারপরে ওই লেজার গ্রিড দিয়ে কী সব দেখে, তো সেইগুলো তো নিয়ে ওদের ঘুরতে হবে, পুরো জায়গাটা ঘুরে আগে একবার ওরা দেখে এলো। দেখে এসে এমন কিছু ওরা বুঝতে পারেনি, তো এবার একটা দিন ঠিক করা হলো। দিন ঠিক করার পর সবাই ওরা টিম সমেত, মানে রাহুল এবং তার টিম ওখানে পৌঁছালো, এবং ওরা অভিলাষকেও বললো যে তুইও থাক আমাদের সাথে। তা অভিলাষ আবার ওখানে গেল, দেখো কীরকম নির্বুদ্ধিতার পরিচয়। একবার ওখানে গিয়ে ধাক্কা খেয়েছে, রাহুল যখন জানালো যে ও ইনভেস্টিগেট করবে, তখন অভিলাষ নিজেই বারণ করলো, নিয়ে আবার যখন ইনভেস্টিগেশন হচ্ছে তখন আবারও নিজেই গেল সেখানে। তো যাই হোক, মানুষের ওই বলে না বিপদকালে বুদ্ধিনাশ, তা এরকম গেছে। এইবার মোটামুটি ধরো সন্ধ্যের দিক থেকে ইনভেস্টিগেশনটা শুরু হয়েছে, সন্ধ্যে নামার পর। আর তখন মানে টাইমটা আমি তোমায় বলে দিচ্ছি, মানে জাস্ট
দুর্গাপুজো শেষ হয়েছে, কালী পুজো আসবে এইরকম টাইমে, আর তখন মানে মোটামুটি ধরো তোমার খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসছে, এরকমই তো হয় তখন, বেলা ছোট রাত বড়। এবার রাহুলের টিমে কজন আছে সেটা একটু জেনে নেওয়া দরকার। রাহুল হচ্ছে মানে ওই টিমটার কর্ণধার বলা যেতে পারে। তারপরে ওর টিমে আছে, মানে ছিল, কেন ছিল বলছি মানে সেটা পরে গিয়ে বুঝবে যে কেন ছিল কথাটা আমি ইউজ করলাম, কারণ এখন কেউই আর নেই বলতে গেলে। তা এবার অঙ্কিত বলে একটি ছেলে ছিল, আর অঙ্কিতের ফিয়ান্সে যে মানে যার সাথে ওর বিয়ে হওয়ার কথা, একটি মেয়ে রূপসা বলে একটি মেয়ে ওখানে ছিল। আচ্ছা, আর ছিল হচ্ছে আমান বলে একজন অবাঙালি ছেলে, আর ছিল হচ্ছে রোহান। টোটাল হচ্ছে এই টিম, রাহুল, অঙ্কিত, অঙ্কিতের গার্লফ্রেন্ড বা যার সাথে ওর বিয়ে হওয়ার কথা, রূপসা, আমান, আর ওইদিকে রোহান, এরা সব ছিল এই নিয়ে টিম। আর অবিলাসও গেছে। এবার অবিলাস এদের মধ্যে শুধু রাহুলকেই চেনে, বাদ বাকিদের অত চেনে টেনে না। এবার ওরা গিয়ে সমস্ত মেশিন টেশিনগুলো বিভিন্ন জায়গায় ফিট করছে। ফিট করতে করতে মানে হয়েছে, ফিট করা হয়েছে। এবার বিভিন্ন জায়গায় ওই ইএমএফ মিটার যেটা থাকে সেটা নিয়ে ঘোরাঘুরি হচ্ছে। এইবার যখনই রান্নাঘর আর বাথরুমের মাঝামাঝি যে প্যাসেজটা, সেখানে যখনই যাচ্ছে মানে তোমার ওই মিটারে যে রিডিংটা সেটা কিন্তু ড্রপ করা শুরু করছে, সেটা ফ্লাকচুয়েট হচ্ছে, একটু বেশি মাত্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে, টেম্পারেচার রিডিংটাতে মারাত্মক একটা ড্রপ আসছে, ইকোভক্স মেশিনটাতে একটা ঝিরঝিরে ঝিরঝিরে একটা সাউন্ড বেরোচ্ছে, এরকম নানান রকম ব্যাপার ঘটছে। এবার হতে 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 ওই দিকটাতেই কিছু একটা আছে এরকম ওরা মনে করলো। এবার ওরা যে পুরো রাতটা থাকবে, ওদেরও তো একটু খাবার দাবারের জিনিস টিনিস সেইগুলো তো একটু দরকার। তা বেডরুমে মানে ওই ফ্ল্যাটটার যেটা বেডরুম ছিল আর কি, সেইখানটাতে ওরা ওদের জিনিসগুলো রেখেছিল, খাবারের জিনিস। তারপরে ওরা একটু ডিসাইড করেছিল একটু মানে অনেকক্ষণ ইনভেস্টিগেট করার পর একটু লেট নাইটে হয়তো একটু ড্রিঙ্কিং করবে। যদিও এই ড্রিঙ্কসের জিনিস ওখানে নিয়ে যাওয়াটা একেবারেই উচিত হয়নি, কারণ অ্যালকোহল জিনিসটা নেগেটিভিটিকে কিন্তু অ্যাট্রাক্ট করে, মানে নেগেটিভ এন্টিটিদের। যাই হোক, ওই ঘর থেকে হঠাৎ দাঁড়াম করে একটা আওয়াজ, খুব জোরে একটা আওয়াজ, মানে কোনো ভারী সুটকেস বা বক্স কেউ তুলে আছাড় মেরে যদি ফেলে বা অনেকটা ওপর থেকে নিচে যদি ফেলে দেওয়া হয় যেরকম হবে আওয়াজ, সেই রকম একটা আওয়াজ ওই ঘর থেকে এলো। আচ্ছা, সবাই ছুটে গেছে, গিয়ে দেখছে ওদের যে খাবার টাওয়ারগুলো রাখা ছিল সব ছত্রাকার ছড়িয়ে পড়ে রয়েছে, চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। স্যান্ডউইচ আধ খাওয়া অবস্থায় পড়ে আছে, চিকেন টিকেনের কিছু ছিল বোধহয়, হাড় টাট ছড়িয়ে রয়েছে, মানে সে একদম বিতিকিচ্ছিরি অবস্থা, মানে লন্ডভন্ড করেছে কেউ। ওইটা দেখে যেই ওরা বেরিয়ে আসছে, পাশে আর একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাতে ওই গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো কিছু ছড়িয়ে রেখেছিল ওরা, ওখানে দেখছে প্রচুর পায়ের ছাপ। হ্যাঁ, এবং সেটা বেয়ার ফিট, খালি পায়ের ছাপ, কারণ ওরা প্রত্যেকে কিন্তু জুতো পরে, খালি পায়ে কেউ ওখানে হাঁটাচলা করেছে, সেরকম একটা ছাপ। এবার ওরা এইটা দেখে মানে কি করবে কি না করবে বুঝতে পারছে না, কিছু যে আছে সেটার তো প্রমাণ ওরা পেয়েইছে। তা ওদের মধ্যে থেকে একজন, রোহানি সম্ভবত, বলল যে দেখো দেখ আমরা তো প্রমাণ পেয়ে গেছি, আমার মনে হয় এই ইনভেস্টিগেশনটা আর চালানোর দরকার নেই, আমরা প্রমাণ তো পেয়ে গেছি, আমাদের সমস্ত কিছুতে রেকর্ড হয়েছে ইকোভক্স মেশিনে, আমরা তো পরে গিয়ে সেটা কম্পিউটারে প্রসেস করে সেগুলো করতে পারবো, আমাদের আর এখন এখানে থাকার দরকার নেই। এইটা বলার সাথে সাথে রাহুল আরও কিছু একটা বলতে যাবে যে ঠিক আছে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বা কিছু, হঠাৎ মানে ওরা কথাগুলো বলতে বলতেও সেই মানে বাথরুমের কাছাকাছি চলে এসছে, কারণ ওই দিক দিয়েই ওদের বেরোতে হবে, বেরোতে গেলে ওই দিক দিয়েই বেরোতে হবে। বলার সাথে সাথে মনে হলো যেন অভিলাষকে কেউ ধাক্কা মেরে
এমন একটা ধাক্কা মারলো যে ও ছিটকে ওই বাথরুমের মধ্যে গিয়েই পড়ল। এবং কেউ যেন ওর কানে কানে বলে উঠল, মানে ও যেন শুনতে পেল, কেউ যেন ওকে বলছে যে একবার তো ওয়ার্নিং দিয়েছিলাম, তুই আবার এলি। বলছো? স্পষ্ট শুনতে পাচ্ছে ও। এইটা শোনার পর হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে। তাও মানে রক্ষা যে সবাই ওখানে ছিল, টানাটানি করে ওকে বাট্টার করে নিয়ে একদম সব কিছু গুটিয়ে টুটিয়ে ওরা বেরিয়ে পড়েছে ওখান থেকে, দরজা লক করে। আর ইনভেস্টিগেশন করার মতো সাহস আর কারণ নেই। এইবার ঘটনা কিন্তু এখানে শেষ নয়। প্রমাণ তো পেল, কি হলো সেটা তো বুঝলো, ঘটনা কিন্তু এখানে শেষ নয়। এইবার ফার্দার কিছু ঘটবার আগে অভিলাষ বাড়িতে ফিরেছে, বেশ কিছুদিন শরীর খারাপ। তারপরে সেই মালিকের সাথে যোগাযোগ করেছে, যোগাযোগ করে জিজ্ঞাসা করেছে যে আপনি ঠিকই বলেছিলেন, আপনার কথাটা আমার না শোনা অন্যায় হয়েছে, আমি ওখানে আর কন্টিনিউ করতে পারবো না। তা সেই মালিক বলছেন যে দেখো, ফ্ল্যাটটা আমরাও কিন্তু অনেক দিন আগে কিনেছিলাম, আমরাও কিন্তু ফ্ল্যাটে থাকতে পারিনি। আমি, আমার ওয়াইফ, আমার এক মেয়ে, আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, সে এখন বাইরে থাকে, পড়াশোনা করে। কিন্তু আমরা যখন ওখানে ছিলাম, অনেক নানান রকমভাবে আমাদের ওপর ডিস্টারবেন্স এসছে, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর আমরা যেটা জানতে পারি যে মানে ওরা কিনেছিল আরেকজনের থেকে, এবার ফ্ল্যাটটা অনেকগুলো হাত ঘুরেছে আর কি, বারবার করে মালিকানা বদলেছে। একটা ঘটনা ওখানে ঘটে, স্বামী স্ত্রী থাকতো, তাদের মধ্যে সম্ভবত সম্পর্কটা খুব একটা ভালো ছিল না এবং পরকীয়াগত কিছু ব্যাপার ছিল। হাজব্যান্ড নাকি ওয়াইফকে ওই বাথরুমে খুন করে, ওই বাথরুমে ওয়াইফকে খুন করে, খুন করে ওখানেই ফেলে রেখে দেয়, নিয়ে তারপর পালিয়ে গেছিল। পুলিশ তাকে ধরেছিল, পরবর্তীকালে গিয়ে ধরাও পড়েছে, তার শাস্তি টাস্তি হয়েছে। কিন্তু ওই যেহেতু একটা অপমৃত্যু, অপঘাতে মৃত্যু ওই ফ্ল্যাটটাতে হয়েছে, তাই মনে করা হয় যে ওই মহিলার আত্মা এখন ওখানে ঘুরে টুরে বেড়ায়, অতৃপ্ত আত্মা, এবং সে খুব রিভেঞ্জফুল, খুব একটা সুবিধার না আসে। তা এটাই হচ্ছে ঘটনা। আমরা নিজেরাও থাকতে পারিনি, ওখান থেকে চলে এসেছি, অন্য জায়গায় থাকি। এখন কি করব, টাকা দিয়ে কেনা ফ্ল্যাট, সেটা ট্রাই করি ভাড়া দিতে, কিন্তু যে কবার যে পারপাসেই ভাড়া দিয়েছি তারা কেউই ওখানে কিন্তু টিকে থাকতে পারেনি, সুবিধা করতে পারেনি, ওখান থেকে তারা বেরিয়ে এসছে। এবার তাই জন্য এখন যারা ভাড়া নেয় বা নিতে চায়, আমরা আগে থেকেই সাবধান করে দিই সেটা শুনে। কারণ আমি ওরকম নই, মানে ওই মালিক বলছেন যে আমি ওরকম নই যে মিথ্যে বলে লোককে ভাড়া দেওয়াবো, সেখান থেকে টাকা আদায় করব, সত্যিটা জানতে দেব না, আমি ওরকম টাইপের নই। তাতে আমার 2 টাকা কম রোজগার হয় হোক, কিন্তু আমি সাবধান করে দিই। ওটা শোনার পর যদি কেউ নেয় সেটা তাদের নিজেদের ব্যাপার, আমার তো আর তাতে কিছু করার নেই, কিন্তু আমি সবটাই বলে দিই যে এরকম গণ্ডগোল আছে। যাই হোক, এবার অভিলাষ তো পুরো ব্যাপারটা শুনল। এইবার একটা ফেজ তো গেল, এখন এই যে গ্রুপটা, এই গ্রুপটার মধ্যে একটু গণ্ডগোল শুরু হলো, এই গ্রুপটার মধ্যে একটু গণ্ডগোল শুরু হলো। এরা প্রত্যেকেই রাহুলের বন্ধু। এবার আমি একটু আগেই বলছিলাম, অঙ্কিত বলে একটা ছেলে ছিল এবং তার ফিয়ান্সে ছিল হচ্ছে রূপসা। প্রথমে তাদের সম্পর্কটা খারাপের দিকে গেল, কারণে অকারণে তাদের মধ্যে ঝগড়া লাগা শুরু হলো, ঠিক আছে। এবার এই যে ঝগড়া, অশান্তি, এর ফলে মানে রিলেশনশিপ প্রায় ভেঙে যায় এরকম অবস্থা। মানে দুজনেই সবসময় যেন একটা ঘোরের মধ্যে থাকে। এবারে হঠাৎ করে একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে
রূপসা একদিন তার ফ্ল্যাটে একা ছিল, তার মা বাবা কোনো একটা কাজে বেরিয়ে গেছে। রূপসার ব্যবহারে মারাত্মক পরিবর্তন এসছে তখন। কারোর সাথে খুব একটা কথা বলে না, কেমন একটা ডিপ্রেসড হয়ে থাকে, অঙ্কিতের সঙ্গে বেরোয় না খুব একটা। এইবার রূপসা নাকি সেই দিন রান্নাঘরে নিজের গায়ে আগুন দেয়। নিজের গায়ে আগুন দেয় এবং এই কাণ্ডটি করার আগে একটা পাতায় ও কতগুলো কথা লিখে গেছে যে ও আমাকে বাঁচতে দিল না। আচ্ছা, ও আমাকে বাঁচতে দিল না। এবার ওটাকে, সেটা তো কেউ বুঝতে পারছে না। এবার সবাই দেখেছে যে এই ঘটনাটার আগে রূপসার সঙ্গে অঙ্কিতের একটা ঝগড়াঝাটি, একটা অশান্তি, একটা মনোমালিন্য চলছে। সবাই এখন অঙ্কিতকে সন্দেহ করছে যে তুমি মানসিক যন্ত্রণা দিয়েছ, এই সেই নানান রকম ব্যাপার। অঙ্কিত বলছে যে আমি তো এমন কিছু বলিনি, যখন ঝগড়াগুলো লাগতো আমি কিন্তু এটাকে রিকনসাইল করার চেষ্টা করতাম, আমি ওকে কোনো রকম মানসিক যন্ত্রণা দিইনি। ইনফ্যাক্ট আমি নিজেও আজকাল, এখন এই ঘটনাটা ঘটলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এর আগে আমি নিজেও কিন্তু প্রচণ্ড রকম ডিস্টার্ব থাকতাম। আমি কিন্তু নিজে খুব একটা ভালো নেই। এরকমভাবে বেশ কিছুদিন ধরে টানা পড়েন চলল এবং অঙ্কিতকেও যা হয় আর কি, মানে এরকম একটা ঘটনার পর একটু ওকে জিজ্ঞাসাবাদ, থানা টানা থেকে লোকজন আসা, এরকম নানান রকম ব্যাপার ঘটল। ঘটার পর মানে এই রূপসা মারা যাওয়ার দিন 15 মধ্যে অঙ্কিত নিজেও কিন্তু গলায় দড়ি দিল। কি? অঙ্কিত নিজেও গলায় দড়ি দিল এবং ওর ডেথ নোটটাতে, সুইসাইড নোটটাতে সেই একই কথা লেখা, ও আমাকে বাঁচতে দিল না। কি বলবে? কোনো ব্যাখ্যা নেই, কিন্তু হয়ে গেল। এবার আমরা জানি যে অপঘাতে মৃত্যু হলে বা সুইসাইডিয়াল কেস হলে 3 দিনের মাথায় কাজ হয়, শ্রাদ্ধাদি করতে হয়। শান্তদীপ, মানে আমি যখন ঘটনাটা শুনছিলাম ইয়ের থেকে, অঙ্কিতের থেকে, অঙ্কিত বলছি, হ্যাঁ অঙ্কিতের থেকেই শুনছিলাম, তা আমার তখন গায়ে কাঁটা দিচ্ছিল। আসলে ওদের টিমেও তো একটা অঙ্কিত আছে, মানে দুজনের নামটা গুলিয়ে যাচ্ছে। তা এবার ওর যখন শ্রাদ্ধ হয়, অঙ্কিতের যখন শ্রাদ্ধ হয়, তখন সেখানে বাইক চালিয়ে আসার পথে, ঠিক আছে, রোহান বাইক চালিয়ে আসছিল, বাইক চালিয়ে আসার পথে রাস্তায় একটা ফেটাল অ্যাক্সিডেন্ট, রোহান স্পট ডেড। বুঝতে পারছো? যাতা হচ্ছে। এবং অভিলাষ, আমি যেটা শুনছিলাম যে অভিলাষের শরীরও খুব একটা ভালো নেই, ঠিক আছে, মানে কথায় কথায় জ্বর আসছে, বমি হচ্ছে, ডিহাইড্রেশনের মতো ব্যাপার হয়ে যাচ্ছে, নর্মাল লাইফ পুরো বিগড়ে গেছে আর কি। এইবার এই করতে 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 লাস্ট যেটা জানা গেল যে ওই অভিলাষ গুরুতর অসুস্থ, যেই কারণে ওর ভাই অঙ্কিত আসতে পারছিল না। অঙ্কিত মানে এটা আমি আমার স্টুডেন্ট অঙ্কিতের কথা বলছি। ওই টিমে যে অঙ্কিত ছিল সে তো হয়েই গেছে, তার শেষ। তা আমি লাস্ট যেটা জানতে পারলাম, যে পেরেছিলাম তখন, যে অভিলাষ চূড়ান্ত রকমভাবে অসুস্থ। আচ্ছা, ওদের টিমে আমান বলে যে ছেলেটা, তার সাথে আবার যেটা হলো, মানে সেও অসুস্থ হয়ে পড়ল এবং তার একটুখানি মানসিক ভারসাম্য হারিয়ে গেছিল, আচ্ছা, রাহুল যে টিমটা ফর্ম করেছিল, তার কলকাতার বাইরেই কোথাও একটা মামাবাড়ি ছিল না কি ছিল, তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। মানে রাহুলের মা ছিল, বাবা ছিলেন না। পরে জানা যায়
যে সেই মামা বাড়ি মানে গ্রামের দিকের বাড়ি, সেখানে ছাদ থেকে ও ঝাঁপ মেরে সুইসাইড করে। মানে পুরো যে টিমটা, সেই টিমটাই পুরো ভেঙে গেল, সবাই শেষ হয়ে গেল, সবাই শেষ, কেউ আর বেঁচে নেই। শুধুমাত্র ওই আমান বলে যে ছেলেটা, তার মাথা খারাপ হয়ে গেছিল, মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিল, এখন সে কিরকম কি অবস্থায় আছে কেউ জানে না। ওটাও তো বেঁচে থাকা নয় না, সেইভাবে ওই মানে ওইভাবে বেঁচে থাকাটা তো আর বেঁচে থাকা না। আর এদিকে অভিলাষ, আমি মানে লাস্ট যেটা খবর পেয়েছিলাম আর কি, মানে ওই ব্যাচের অনেকে তো আশেপাশে, তাই এবার ওরা প্রত্যেকেই অভিলাষদাকে চিনত। মানে ডান্স ফ্যান্স করে, একটা হিরোইক টাইপের ব্যাপার ছিল। তাদের থেকে আমি যেটা শুনলাম, মানে তার প্র্যাকটিক্যালি এখন আর কর্মক্ষমতাটাই তার হারিয়ে গেছে, কিছু করতেই পারে না, এখন কিচ্ছু করতে পারে না, বেকার, এক কথায় বলতে গেলে প্র্যাকটিক্যালি বেকার। অথচ তার বিরাট একটা পোটেনশিয়ালিটি ছিল, যে এত বড় একটা ডান্স নিয়ে বিজনেস বা এটা অনেক দূর যেতে পারত। হ্যাঁ, মানে যখন শুরু করেছিল বেশ ভালোভাবেই শুরু করেছিল। তো এটাই আর কি, এই কারণেই আমি প্রথমেই এই কথাটা বলেছিলাম যে যখন দেখো অনেক ক্ষেত্রে কি হয়, একটা জায়গায় যাওয়া হয়েছে, জানা নেই শোনা নেই, কিছু একটা ফেস করা হলো, লোকেরা ভয় পেলো, পালিয়ে এলো, কিন্তু এখানে যখন আমরা আগে থেকে জানতে পারছি, এটা তো এক ধরনের ব্লেসিং। আগে থেকে আমাকে ওয়ার্ন করা হচ্ছে, যে এই ওয়ার্নিংটা অধিকাংশ ক্ষেত্রেই হয় না। এইবার সেটা জানার পরেও যখন ওখানে তোমরা করতে গেলে কাজগুলো নিয়ে, তারপর আবার কনফার্ম হওয়ার জন্য প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গেলে, তাহলে তো এইগুলো অবশ্যম্ভাবী না। আমি ওর জন্য সবসময় বলি যে যেগুলো বা যে বিষয়গুলো তুমি বিশ্বাস করছো বা নাই করছো, যেগুলো চোখে দেখা যায় না মেনলি, কিন্তু হয়, এত মানুষজন যখন বলে, তার মানে কিছু তো হয়, কিছু তো হয়। হ্যাঁ, তো সেগুলো নিয়ে কায়দা করা উচিত নয়, উচিত না, একদমই উচিত না, একদমই। মানে আমি হিরো হতে গিয়ে নিজের জীবন, এই যে ঘটনাটা কাইন্ড অফ হিরো হতে গেছিল, যেটা আমার মনে হলো যে সবে খুলে যে যাবো, এরকম একটা ব্যাপার, একদম একদম। আর সেখানে তাদের সবার জীবনটাই কিন্তু আলটিমেটলি শেষ হয়ে গেল, তাই না? মানে অদ্ভুত একটা ঘটনা, যেটা এবং অদ্ভুত বা ভয়ের থেকেও বেশি হচ্ছে হৃদয় বিদারক। কারণ প্রত্যেকটা মানে যারা এই ঘটনাটার সাথে ইনভলভ, প্রত্যেকেই ইয়াং ছেলে মেয়ে, সামনে একটা বিরাট বড় ভবিষ্যৎ ছিল তাদের, কিন্তু একদম পুরো রসাতলে চলে গেল। ইনফ্যাক্ট যেটা অনেকেই ভাবে না বা বলে না, সেটা হচ্ছে তাদের মা বাবার কথা। মানে তাদের মা বাবার কথাটা ভাবো, সে তো মারাত্মক, ওটা তো কেউ অতটা ভাবে না। তাদের জীবন দিকেই গেল, এরকম সবাই সুইসাইড করছে, আর যার কোনো কারণ নেই, সুইসাইড এবং একটা অ্যাক্সিডেন্টাল কেস। হ্যাঁ, তাহলে মানে এটা তো ওই বলে না যে প্রেতের নজর লাগা, হ্যাঁ, তো সেরকম নজরটাই লেগে গেছিল, সেরকম কাইন্ড অফ কেস। মানে এই ধরনের আজকে মানে এই হরর মাইন্ডস খোলার পর যত ধরনের ঘটনা আসছে আমাদের কাছে, হ্যাঁ, মানে ব্ল্যাক ম্যাজিক বা এইগুলো বেশি আসে, এগুলো যে কোনো হরর চ্যানেলেই বেশি আসে, কারণ ওগুলো বেশি হয়। মানে আমাদের এখানে হিংসাটা প্রচুর বেশি, এবং আজকালকার দিনে এটা আরো বেড়েছে। হ্যাঁ, মানে আমি তোমার কাছে জানতে চাইছি, মানে শেষ একটা মানে মাথায় এলো তাই করছি, যেহেতু যদিও এটা ঘটনার চ্যানেল, সেটা হচ্ছে এই যে এই বিষয়বস্তুটা আমরা শুনলাম, মানে এই ঘটনাটা আমরা শুনলাম, এই প্রেত পিচাস এগুলোর থেকে বাঁচার উপায় কি? মানে কি মানে কিভাবে সতর্ক থাকবে মানুষ? দেখো, মানে বাঁচার উপায়, তুমি ধরো একটা নর্মাল লাইফ লিড করছো, তোমার অ্যাজ সাচ সেরকম কিছু প্রবলেম হবে না। তবে যতক্ষণ না তোমার ওপর প্রয়োগ হচ্ছে বা কিছু, ততক্ষণ তো লোকে আর এই সব বাঁচা বা প্রোটেকশনের কথা ভাবে না। এবারে দেখো, নানান রকমের পদ্ধতি এখানে রয়েছে। আমি যেহেতু মানে অ্যাস্ট্রোলজির সাথে আমি যেহেতু এঞ্জেল থেরাপিটা করি, ওইটা একটা উপায় আছে নিজেদেরকে গার্ড করে রাখা। তাতে বলা হয় যে কোনো রকম নেগেটিভিটি টাচ করতে পারবে না, প্রোভাইডেড তোমাকে ভালো করে জিনিসটা করতে হবে, কারণ ওটা একটা মেডিটেশনের পদ্ধতি। এছাড়া হনুমান চালিসার ব্যাপার আছে,
সেটাতে সত্যি মানে হনুমান চালিসার পাওয়ার মানে অপরিসীম, এটার ধারে কাছে কেউ নেই কিন্তু। বা রাম মন্ত্র জপ করা, রাম নাম নেওয়া, এই রাম নামেরও একটা বিরাট বড় মাহাত্ম্য আছে। তা এইগুলো একটা মানে কি বলবো, একটা টোটকা জাতীয় কিছু, এগুলো তোমাকে প্রোটেক্ট করবে। এবারে ধরো কোনো শক্তিশালী কোনো একটা তন্ত্র পদ্ধতি বা তন্ত্র ক্রিয়া করে কিছু করা হলো বা কিছু, সেটা তো আলাদা বিষয়, সেটা তখন একটা তান্ত্রিক ফ্যাক্টর ঢুকে যাচ্ছে ওখানে। হ্যাঁ, মানে সাধারণ মানুষ আমি দেখেছি যে এই সময় বিশেষত ব্ল্যাক ম্যাজিকের জন্য মানে অতিষ্ঠ হয়ে উঠছে, কারণ কেউ রিলেটিভ কেউ কারো ভালো দেখতে পারছে না, যারই ভালো হচ্ছে পেছন দিয়ে কিছু একটা কাঠি করছে। এটা তোমার কেন মানে কি মনে হয় যে কেন হয়? মানে হিংসা তো একটা কারণ। দেখো প্রথমে তোমাকে বুঝতে হবে আমরা যেই যুগটাতে বাস করছি সেটা হচ্ছে রাহুর যুগ, কলিযুগ হচ্ছে রাহুর যুগ। এখানে রাহুর একটা বিরাট ডমিনেন্স থাকবেই মানুষের ওপর। এই কারণে এই পরশ্রী কাতরতা, রাহু মানে কি? রাহু মানে অতৃপ্তি। আমি যতই পাই না কেন আমার মানে বাসনা মিটবে না, আমার তৃষ্ণা মিটবে না, কারণ রাহুর মাথা আছে, বডি নেই। এবার শরীর না থাকলে তুমি তো সেটাকে ধারণও করতে পারবে না, ভোগও করতে পারবে না, সবটাই তো বেরিয়ে যাবে। তো সেই কারণে এই পরশ্রী কাতরতা। মানে আমার একটা গাড়ি আছে কিন্তু আমার পাশের বাড়ির লোকটা 2টো গাড়ি কিনলো, তাহলে ও যেন আমাকে বেশি ছাপিয়ে যেতে না পারে, তার জন্য কিছু একটা করে দাও। এইরকম এগুলো হচ্ছে আজকাল, ভালো রকমভাবেই হচ্ছে। এবং এইটাই কারণ, প্রলোভন, আর কিছুই না। চারদিকে এত কিছু মানে এত অ্যাভেলেবিলিটি। আজ থেকে বেশি দিন না, আজ থেকে তুমি ভাবো না 30-40 বছর আগে কলকাতা শহরে এত শপিং মল ছিল না। একটা 15,000 টাকা 20,000 টাকার যে একটা লেদারের জ্যাকেট হতে পারে সেটা বাঙালি জানতো না, আজকে জানে। তো এবার যেই লোকটা জানতে পারছে যে একটা 15,000 টাকার জ্যাকেট, 25,000 টাকার শাড়ি এগুলো হয়, কিন্তু আমি কিনতে পারবো না, কিন্তু আমার পাশের বাড়ির লোকটা কিনবে, তখন তো অবভিয়াসলি তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন থেকে এমনিতেই নানান রকমভাবে যেরকম একটা মানে ডায়নামিক সিচুয়েশান তৈরি হয়েছে, লোকে ছুটছে কাজের জন্য, 2 টাকা রোজগারের জন্য, তো তখন এই সমস্ত ফ্রাস্ট্রেশন তো আসবেই। এবার আর একটা কারণও আমি দেখেছি, ধরো যেটা আমার মনে হয় যে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এই সোশ্যাল মিডিয়ায় দেখনদারি ব্যাপারটা, যে আমি কিছু একটা কিনছি সেটা সোশ্যাল মিডিয়ায়, তখন লোকে কি ভাবছে যে আরে এত টাকা কামাচ্ছে, এই কামাচ্ছে, ওই কামাচ্ছে, তো এই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তখন লোকের চোখে লাগে কিন্তু যে আচ্ছা তাহলে কিছু। হ্যাঁ, ওই তো আমি বললাম তো, মানে কলিযুগ যেটা, মানে আমরা তো আস্তে আস্তে মানে কলিযুগটাও তো অ্যাডভান্স হচ্ছে। তো এবার কলিযুগ মানে এটা বহু বছর আগে আমাদের মুনি ঋষিরা বলে গেছিলেন যে কলিযুগে রাহুর প্রভাব বেশি থাকবে। এবার এই যে তুমি সোশ্যাল মিডিয়ার কথা বললে, দেখানো, প্রচার, জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া, এগুলো প্রত্যেক কটাই হচ্ছে রাহুর কারকতা। তাই জন্যই এই সমস্ত কিছু হচ্ছে, হিংসা, হানাহানি। আমরা এই বিষয় নিয়ে আরো ডিটেলসে কথা বলবো ইউটিএসে নিশ্চয়ই। হরর মাইন্ডস যেহেতু ঘটনার চ্যানেল, আমরা এখানেই শেষ করি আজকের এপিসোডটা। আপনাদেরও বলে রাখি যে সবসময় এই যে আপনারা কিছু কিনে, ধরুন একটা আইফোন কিনছেন বা একটা সোনার কিছু জিনিস কিনছেন, আগে আপনারা কি করছেন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। এই বিষয়গুলো না, মানে ঠিক আছে এখন দেখনদারির ব্যাপার, এটা বুঝতে পারছি, বাট এই জিনিসগুলো যত কম করবেন ততই ভালো, যারা অন্তত এটা বিশ্বাস করেন যে কেউ আপনাকে ক্ষতি করতে পারে। কারণ এই কারণেই কিন্তু মূলত মানুষের ক্ষতি করছে, কারণ আপনারা উন্নতি করছেন সেটা কেউ দেখতে পারছে না, তার জন্য। যাই হোক, অনেক জ্ঞান দিলাম, আজকে আসি, আবার পরের সপ্তাহে দেখা হচ্ছে হরর মাইন্ডসে নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ধন্যবাদ।